আমি আগে কিন্তু বলছি পজিটিভ, সুন্দর, প্রশ্নটা কিন্তু মাথায় সবাই জানে। আচ্ছা আচ্ছা Okay? আচ্ছা, মেয়েদের কোন জিনিস বড় হলে ভালো লাগে? চুল। চুল বড় হলে সুন্দর লাগে। রাইট। আচ্ছা দেখ, আপনি একটা যে কোনো একটা বিষয়ে জিতছেন, খেলাতে জিতছেন, খুশিতে কোথায় যাবেন আপনি? আমি যে কোনো কিছুতে যদি জিতি, আমি যেটা ফিল করি সবার আগে আমার বাবা মার কাছে যাব, কারণ আমাকে তৈরি করার পিছনে তাদের অবদান সবচেয়ে বেশি। প্রথম বয়ফ্রেন্ডে প্রেম করতে গেলে, মেয়ে পড়াতে গেলে কি বলে? মানে সর্বক্ষেত্রে মেয়েদেরকে পটানো খুব সহজ, যেটা প্রথম কথা। সেটা হচ্ছে মেয়েদেরকে যদি বলে ওয়াও আপনাকে খুব দারুণ লাগতেছে, আপনি দেখতে এত সুন্দর কেন, আপনার মতো মানে সুন্দরী মেয়ে আমি কখনো দেখিনি, মেয়ের এমনিই পড়ে যায়। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। দেন তাকে তার মানে তাকে কেয়ার করা, তার প্রতি অতিরিক্ত কেয়ার দেখানো, তাকে ফোন দিয়ে খালি জিজ্ঞেস করা ঠিক মতো খেয়েছি কিনা, ঠিক মতো ঘুমিয়েছি কিনা, ঠিক মতো মানে তার সবকিছু টাইম টু টাইম হচ্ছে কিনা। তো আমি মনে করি যারা বেশি এটা করবে অতিভক্তি চোরের লক্ষণ। তো এটা তাদের মধ্যে যারা নেগেটিভ বেশি তারাই অতিভক্তিটা দেখাবে। সো এইগুলো থেকে একটু কেয়ার থাকা উচিত মেয়েদের। আপনি কয়টা প্রেম করেছেন স্কুল লাইফে, আর কয়টা ছ্যাঁকা দিয়েছেন, আর কয়টা ছ্যাঁকা খেয়েছেন? ছ্যাঁকা, আমার ছ্যাঁকা খাওয়ার সাবজেক্টটা নাই। আমি যাকে ভালোবেসেছি তাকেই বিয়ে করেছি। ক্যামেরার সামনে কি সত্যি করে বলতেছেন? হ্যাঁ সত্যি করে বলছি আমি। হ্যাঁ, ছ্যাঁকা বলতে কি, রিলেশন ছিল আমার বিয়ের আগে, অবশ্যই একটা রিলেশন ছিল, বাট কোনো কারণে সেটা ডিনাই হয়ে গেছে, হয়নি। তো সেটা নিয়ে, সেটা সে আমার রিলেশনও বলবো না, হি ইজ মাই গুড ফ্রেন্ড, বাট একটা আন্তরিকতা তার প্রতি কাজ করতো এবং সেও আমার প্রতি অনেকটা আন্তরিক ছিল। বাট ভালোবাসার বহিঃপ্রকাশটা কখনো করা হয়নি। বাট আমি যাকে বিয়ে করেছি, যাকে আমার জীবন সঙ্গী, তাকে আমি ভালোবেসেই বিয়ে করেছি। আমি তাকে নিয়ে অনেক হ্যাপি আছি আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন আমি যেন অলওয়েজ তাকে নিয়ে ভালো থাকতে পারি। রাস্তাতে যাওয়ার সময় অনেক পুরুষ তাকিয়ে থাকলে অফার দিলে কি করবেন? অফারটা তো অনেক বিষয় হতে পারে। এখন ভালো লাগছে, হ্যাঁ হতেই পারে, এখন বর্তমানে ভালো লাগবে, এটা তো ন্যাচারাল ব্যাপার। এখন বর্তমানে বিবাহিত মহিলাদেরকেই পছন্দ করতেছে, বর্তমানে সোশ্যাল মিডিয়া এই ট্রেন্ড চলছে। আমাদের বাংলাদেশে এরকম কিছু উদাহরণ আছে, আমি নাম বলবো না, যে মেয়েরা বড় হচ্ছে, ছেলেরা ছোট বয়সে থাকে, তাদের মেয়েরা ম্যারিড, তাদের বাচ্চা কাচ্চা আছে, সেই হিসেবে তার রিসেপ্ট কিছু ভালো আছে, সুখী আছে। আসলে সর্বোপরি আমরা যেটা চিন্তা করি, ফিলিংস, ভালোবাসা, ইমোশনটা সম্পূর্ণ যার যার নিজের জায়গার অবস্থানের ব্যাপার। কখন কাকে ভালো লেগেছে, সেটা 10 বাচ্চার মা না 3 বাচ্চার মা, ডিভোর্স নাকি বিধবা, সেটা কিন্তু কেউ দেখে না। আমি তাকে নিয়ে হ্যাপি হবো কিনা এটা হচ্ছে সাবজেক্ট। বাট বাংলাদেশের বাইরে এই জিনিসগুলো ম্যাটার করে না। বাংলাদেশে অনেক ম্যাটার করে, এই মেয়ে ডিভোর্স, এই মেয়ে বিবাহিত, এই মেয়ে বিধবা, এর বাচ্চা আছে, একে কেন আনমেরিড ছেলে বিয়ে করবে? কেন কেন করতে পারবে না? সেই মেয়েটা তো বাচ্চার অধিকার আছে, সে বাচ্চা কি বাঁচবে না? তার কি একটা জীবন নেই? সে বাচ্চাগুলোকে একজনকে বাবা ডাকতে পারবে না? পৃথিবীতে আল্লাহ প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ আশরাফুল মাখলুকাত, আমরা মানুষ মানুষের জন্য। তো ভালোবেসে কেউ ভালোবাসতেই পারে, তাকে নিয়ে আমি জীবন কাটাতেই পারি, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। বাট এটা নিয়ে মানুষ বুলিং করবে, এটা কি ঠিক? এটা আমি এই সমাজের কাছে আমার প্রশ্ন। আরেকটা প্রশ্ন নিব, আর প্রশ্নটা হলো যে অনেক নায়িকাদের আগে দেখতে পাচ্ছি যে যারা অভিনয় করেছে গাড়ি বাড়ি করে ফেলছে অনেকেই, ওনারা কি দেহ বিক্রি করে কি এটা সোশ্যাল মিডিয়াতে আসছে? এই বিষয়টা আপনার কাছ থেকে শুনতে চাই। অনেকেই ফিল্ম জগতে অভিনয় করে গাড়ি বাড়ি করে ফেলছে, এটা এত তাড়াতাড়ি কেমনে সম্ভব হয়েছে? এটা আপনার প্রশ্ন যৌক্তিকতা আছে, বাট দেখেন আমি কি করব, ইটস ডিপেন্ডস অন মি। আমি কিভাবে উঠবো টোটালি আমার উপর নির্ভর করে। সেটা আমি সৎ পথে যাব না বিপথে যাব, যেটা আমার, যেহেতু আমি একটা মানে মুসলিম ঘরের সন্তান, আমি এটা বিশ্বাস করি পৃথিবীতে প্রত্যেকটা মানুষের তার রিজিক কিন্তু আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। আপনার যেটা রিজিকে লেখা আছে সে পর্যন্ত এই পৃথিবীতে আপনাকে আল্লাহ চালাবে কোনো না কোনো ভাবে। এখন সেই ইনকামটা আপনি মানে সৎ পথে নিবেন না বিপদগামী হয়ে নিবেন, ইটস ডিপেন্ডস টোটালি অন ইউ। তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে খারাপ কাজ করে নেওয়ার কিছু প্রয়োজন আছে। তবে হ্যাঁ আমি শুনেছি বা এরকম হয় না যে না, পৃথিবীতে ভালো মন্দ মিলিত মানুষ, যার যার ব্যক্তিগত ব্যাপার। প্রত্যেকটা মানুষের জবাবদিহিতা আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে তার নিজেরই করতে হবে। আমরা ওই বিষয়ে না যাই, যার যার অবস্থান থেকে তার পেয়েছেন না। একটা মিডিয়াতে কাজ করতে গেলে আপনি এখানে 10 জন, যেমন আমি শামসুল আলম ভাইয়ের সাথে কাজ করছি, হি ইজ এ গুড ম্যান। আমি মানে আমি কেন তার সামনে হাজার সুন্দরী এনে দিলেও তার নেগেটিভ মাইন্ডেড কাজ করবে না, কারণ সে
কাজ করার জন্য পজিটিভ মাইন্ডে, সে কাজ করতে এসেছে, সে এখানে ভোগ করতে আসেনি। তো সবার ক্ষেত্রে তো আমি সে অ্যাসুরেন্স আপনাকে দিতে পারবো না, ভালো খারাপ মিলে থাকবেই, বাট আমি এখন পর্যন্ত খারাপ কিছু পাইনি কারোর মধ্যে। অনেকে মনে একটা জিনিস ভয় করছে যে সেই জিনিসটা, আমি নাটক করার অনেক স্বপ্ন থাকে, নাটকে আসে যে না, নাটকে তো একটা মেয়েদের কোনো টাকা লাগে না নাটকে শুটিং করতে গেলে, কিন্তু ছেলেদের অ্যামাউন্ট দিতে হয়, বিগ একটা অ্যামাউন্ট দিয়ে ঢুকতে হয় নাটকে, মেয়েদের দেহ দিলেই শুটিংয়ে নেয়। সেই জিনিসটা কেমন। আর একটা জিনিস ভয় কাটছে যে এটা সোশ্যাল মিডিয়াতে অনেকদিন ধরে ট্রোল হচ্ছে, আমরা দেখি, অনেকেই দেখছি, এই প্রশ্নটা অনেকেরই করেছিলাম। আর সেই পরে উনি বলতে যে একটা নাটক আগে ক্যামেরাম্যান থেকে ইউজ থেকে শুরু করে একটা নারীকে অভিনয় করতে গেলে সবাই ইউজ করে, হ্যাঁ ইউজ করে, সেই জিনিসটা মানে আপনার মুখ থেকে শুনতে চাই। আসলে আমি তো আপনাকে একটা কথা বলেছি, ভালো মন্দ মিলিয়ে মানুষ। আমি নিজে একজন প্রডিউসার, একজন পুরুষ প্রডিউসার থাকতে পারে, এক একজনের ব্যক্তিগত চাহিদা তো এক এক রকম। এখন আমি কি চাই সেটা আমি জানি, আমি কিভাবে সেটা মেটাবো সেটা আমি জানি। এখন আমি এখানে যদি কাজ করতে না এসে আমি যদি চিন্তা করি একজনকে অ্যাবিউজ করাবো, দেখেন এই যে এরকম তো কম বেশি হয়েছে, যার রটে তা কিছুটা বটে। হ্যাঁ, আমি যদি বলি না একদমই হয় না, তাহলে এটা ভুল কথা। তো সত্য কখনো চাপা থাকে না, প্রত্যেকটা মানুষের কর্মফল তাকে ভোগ করতে হবে। এরকম কম বেশি ঘটনা হয়েছে, হচ্ছে, হয়তোবা সামনে হবে কিনা জানি না, হতেও পারে। বাট আমার মতে অভিনয় করার জন্য আপনারা মেয়েদেরকে অ্যাবিউজ করতেই হবে, আর মেয়েরা যারা কাজ করছেন তাদেরকে অ্যাবিউজ হতেই হবে কেন? আপনি যোগ্যতাতে আপনার সবকিছু প্রুফ করেন। আর ছেলেরা টাকা দিয়ে যদি অভিনয় করতে চায় তাহলে সেটা তার অযোগ্যতা, আমি মনে করি। তার সেই যোগ্যতা নাই, যেন টাকা দিয়ে সে নিজেকে ফেস ভ্যালু আনতে চাচ্ছে। মানুষের কর্মই মানুষকে তুলবে, মানুষের কর্মে মানুষকে নামাবে। তো কাজের মাধ্যমে প্রেজেন্ট করেন, নোংরামি করে প্রেজেন্ট করে বেশি দিন টেকা যাবে না, কোনো কিছুতেই টেকা যাবে না কর্মক্ষেত্রে, আমি যেটা মনে করি। দর্শক, এখন একটু টেকনিক্যালি যাবো, একটু মজা করবো, আপনার দিকে একটু মজা করবো। আচ্ছা, একটা জিনিস আমরা জানি, সেটা মেয়ে মানুষ বলে ময়দা ছাড়া চলতে পারে না, এটা কি সত্যি? আজকে কয় কেজি ময়দা এটা আপনি যেটা বললেন ময়দা ছাড়া চলতে পারে না, এটা ঠিক আছে, ময়দাটা বাসায় হয়তো লাগে না, কিন্তু আপনারা বলেন, আপনারা পুরুষরা মেয়েদেরকে একটু সুইট, একটু কিউট, একটু মানে একটু পুতুলের মতো দেখতে আপনারা পছন্দ করেন। তো সেই ক্ষেত্রে কি করতে হবে? মেয়েদেরকে একটু ময়দা ইউজ করতে হবে। এই কারণে আপনারা মার্কেটে যারা শোরুমের মালিক তারা ময়দার দাম অলরেডি বাড়ায় ফেলছে। তো এখন ব্র্যান্ডের জিনিস কিনতে গেলে দেখা যায় যে আমরা যে কাজ করি সেটাতে আমাদের কুলায় ওঠে না। এখন এই জিনিসটার জন্য দায়ী কি? আপনারা পুরুষরাই। আপনারা আমাদেরকে এইভাবে দেখতে চান, আপনারা স্ট্রেট দেখতে চান, আপনারা সুন্দর দেখতে চান। তো এখন আমরা এই জন্য আমরা বোটক্স করে, ফিলার করে, অমুক করে, তমুক করে, এগুলো তৈরি করছে কেন? আপনাদের ছেলেদের আকর্ষণ করানোর জন্য। এখন আপনারা যদি নর্মালি আকর্ষণ না হন, এই জন্য এগুলো মেয়েরা করতে, আপনাকে দেখলে তো এমনি আকর্ষণ মনে করবে মানুষ। সেটা দর্শকই ভালো বলতে পারবে। আচ্ছা, যদি ভাইয়ের সাথে আপনার যদি বিয়ে না হতো, তাহলে পরবর্তীতে আপনার মাথা থেকে নেগেটিভ চিন্তা করতেন, করবেন, ঠিক আছে? এখন আপনাকে তো, আপনি যদি ভাইকে ভালো না বেসে আপনি যদি একটা রিস্ক কারণে পছন্দ করতে, আপনি কি বিয়ে করতেন ওনাকে? এটা সিচুয়েশন ডিমান্ড, সিচুয়েশন বলে দিবে আসলে তখন কি করব। ভালোবাসা তো ভালোবাসে। এখন ওই রিক্সা না উনি রিক্সা চালায়, ঠিক আছে। এখন আমাদের সমাজের ট্রেন্ডটা কি? আমি ভালোবাসলাম, রিক্সা লাগে, হয় না, মানুষের ভালো লাগতে পারে না, ঠিক আছে, সে রিক্সা। এখন আমি যদি বলি না আমি রিক্সালে বিয়ে করবো, তাহলে পাবলিক আমাকে ট্রোল করবে কি? হ্যাঁ, এখন বলতেছেন মিডিয়ার সামনে, কিন্তু ঠিকই তো করবেন না, এই যেটা রিয়েলিটি। তো হ্যাঁ, আমার অ্যাজ এ হিউম্যান বিং আমার যেটা ডিমান্ড, আমি একটা শিক্ষিত মেয়ে, আমি একটা ভদ্র শিক্ষিত, ভদ্র ঘরের, যে আমাকে গাইডলাইন করতে পারবে, যে ভালো দেখে নিতে পারবে, যে আমাকে ইসলামিক পরামর্শ দিতে পারবে। হ্যাঁ, মিডিয়াতে কাজ করতে গেলে খারাপ করে যে করতে হবে, কর্ম মানুষের কর্ম, আপনি সেটা যেটা করেই খান, সেটা যদি লয়ালিটি থাকে প্রত্যেকটা জায়গায় আল্লাহ আপনাকে মাফ করবে। তো সেক্ষেত্রে হয়তো বা কর্মের কারণে আমরা নারীরা সর্বক্ষেত্রে পর্দা করতে পারি না, যদি আমাদের জন্য পর্দা ফরজ, কিন্তু অবশ্যই একটু শালীনতা বজায় রেখে যদি চলতে পারি, অবশ্যই আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে সর্ববিষয়ে আমাদেরকে ছাড় দিবেন। আর আমাদের সেরকম একটা প্রত্যেকটা মেয়েরা এমন একটা স্বামী হওয়া উচিত যে তার একটা বটবৃক্ষ, যে তাকে ভালো একটা গাইডলাইন দিতে পারবে, আমি যেটা মনে করি। আচ্ছা, ভাইয়া কিছু করছে না, হ্যাঁ, এখন আপনি বিয়ের ইনকাম করে কি ভাইয়াকে খাওয়াচ্ছেন আপনি, নাকি আপনাকে সে মানে টেকনিক্যালি আপনি কিছু অবশ্যই কিছু করে না? অবশ্যই আমার হাজবেন্ড মনে করেন যে ধরেনি, এমন সময় গেছে, যেটা রিয়েল কথাটাই আপনি বলেছেন। এমন সময় গেছে আমার হাজবেন্ডের ওপেন হার্ট সার্জারি হয়েছে।
তো লং টাইম সে কিছু করতে পারে, সে টোটালি বাসায় বসে, কি আমি কি তাকে তাই বলে কি তাকে ছেড়ে দিতে হবে? সে যদি আমার সব শখ পূরণ করতে পারে, আমার বাচ্চাদের জন্য কষ্ট করতে পারে, সে সার্ভাইভ করতে পারে, সে যদি বিছনায়ও পড়ে থাকে, সে তো আমার স্বামী, তার প্রতি তো আমার রেসপন্সিবিলিটি আছে। তো আমি যদি বিছনায় পড়ে যাই, সে কি আমাকে ছেড়ে দিবে? তাহলে সেই বিছনায় পড়ে গেলে আমি কেন তার জন্য করতে পারবো না? ভালোবাসা মানে কি ছেড়ে দেয়া? ভালোবাসা মানেই তো ধরে রাখা। তো সর্বক্ষেত্রে সেটা চেষ্টা প্রত্যেকটা নারীরই করা উচিত। আচ্ছা, অনেকেই প্রবাসে থেকে বাংলাদেশে বিয়ে করে বউ রেখে দেশের বাইরে চলে যায়, কিন্তু পরবর্তীতে এসে সে বউটাও পায় না, সে সাথে একটা মানে অ্যামাউন্ট টাকা পয়সা যা পাঠায় সেটাও পায় না। হ্যাঁ, বউটাও পায় না, সাথে কিচ্ছু পায় না। ঠিক আছে, এই প্রবাসীরা মানে অবশেষে কিছুদিন আগে একটা আমরা দেখেছি যে ওই লোক বিয়ে করে চলে গেছে, চলে যাওয়ার পরে বাংলাদেশে এসে ওনার বউটাকে আর পায় নাই। আচ্ছা, সেটা কি বিষয়? পরিচয়টা বেশি বেড়ে যাচ্ছে প্রবাসীদের ক্ষেত্রে। এটা হচ্ছে কেন আমাদের সমাজটা, আপনি এখন দেখবেন যারা আমাকে হয়তো এটা বললে অনেকে গালি দিতে পারে, অনেকে নেগেটিভ কমেন্টস করতে পারে, কিন্তু সত্য তো সত্যই। আপনি দেখেন, নর্মালি আপনাকে আমি একটা কথা বলি, আপনাদের বাবা দাদা মার আমলে, হ্যাঁ, বা আরো আপনি যদি 15 বছর আগে যান বা 20 বছর আগে যান, 15 বছর আগে যদি ধরেন, এখনকার যে ট্রেন্ড গুলো আসছে, টিকটক, লাইকি, অমুক তমুক, এগুলি থেকে ছিল। আগে কি আমরা পড়াশোনা, আমাদের ফ্যামিলিরা কি করতো, পড়াশোনার প্রতি মোটিভ করতো, নামাজ কালামের দিকে মোটিভ করতো, ধর্মকর্মে মোটিভ করতো, ভদ্রতার দিকে মোটিভ করতো। এখন কি হচ্ছে, ছেলে মেয়েরা টিকটক মিকটক করে পরের দিন চিন্তা করে স্কুলে না যে পড়াশোনার মোটিভেশন না করে আমি আগামীকাল কি ড্রেস পরে টিকটক করবো, কিভাবে করলে আমার ভিউ বাড়বে, ফলোয়ার্স বাড়বে। তো এতে কি হচ্ছে, আমাদের মেধা কি বাড়তেছে? বরং আমাদের সমাজটা কিন্তু নষ্ট হচ্ছে, আমাদের সন্তানরাই নষ্ট হয়ে যাচ্ছে। অ্যাট দ্য টাইম তাকে যে ফিউচারে আমাদের সন্তানদেরকে একটা ভালো জায়গায় ভালো চাকরিতে দিব, ভালো কর্মে দিব, ডেফিনেটলি তারা কি ইকুয়াল, তাদের ব্রেনটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে। তবে সরকারের কাছে আমার অনুরোধ, এই টিকটক লাইক এগুলো বন্ধ করা উচিত, যাতে বাচ্চা কাচ্চারা পড়াশোনার প্রতি মোটিভ হতে পারে। আগে যেমন একটা মিডিয়াতে আসতে গেলে অনেক পরিশ্রমের দরকার ছিল, অনেক সার্ভাইভ করতো মানুষ, এখন আর কিছু লাগে না, একটা মোবাইল নেন, ভিডিও করেন, টিকটক করেন, নাচানাচি করেন, উগ্র ড্রেস আপ করেন, আর ওই যে হিরো আলমের মতো হাস্যরস করেন, হ্যাঁ, এমনি ভাইরাল হয়ে যায়। কিন্তু এটা কি সঠিক পথ? এতে কি কিছু মানুষ কি কিছু শিখতেছে? মানুষ খারাপটাই অর্জন করতেছে, ভালো কয়টা দিক আমাদের এখানে প্রেজেন্ট হচ্ছে। আচ্ছা, আপনার কি মনে হয় যে প্রবাসীদের বিয়ে না করে বাইরে যাওয়াটা ঠিক না? প্রবাসীর ক্ষেত্রে এগুলো এভেলেবল হচ্ছে কেন, পরকীয়াটা বেড়ে যাচ্ছে। দেখা যায় যে স্বামী স্ত্রীর ডিস্টেন্সের কারণে তৃতীয় ব্যক্তি ঢুকে পড়ে, আর মেয়েরা খুব দেখা যায় একটু সেন্সিটিভ মাইন্ডেড হয়। আমাদের মেয়েদের মধ্যে একটু প্রবণতা আছে, সেটা হচ্ছে আমরা খুব সফট মাইন্ডেড হই। এখন মনে হয় যে স্বামী, একটা কথা মাথায় রাখবেন, চোখের আলো মানে মনের আলো হয়ে যায় না অনেক ক্ষেত্রে। স্বামী যখন বাইরে থাকে যখন অনেক সময় ঝগড়াঝাটি হতে পারে, ফোনে অনেক সময় হ্যাসেল হতে পারে, যে কোনো বিষয়, তখন তৃতীয় পক্ষ কোনো ব্যক্তির সাথে যদি ইন্টিমেসি, এখনকার ফেসবুকের যুগ, অনেকে ফেসবুকে পরিচয় হচ্ছে, তো ওই একজনকে দুঃখ প্রকাশ করতে, যে সেই দুঃখ প্রকাশের ফায়দা নিয়ে যদি ওই ব্যক্তি তার ইমোশনে আঘাত করে, তখন তার ওই মেয়েটারই মনে হবে যে সে মনে হয় আমার হাজবেন্ডের থেকে আমাকে বেশি ভালোবাসে, সে তো জেনে শুনে আমাকে ভালোবাসতেছে, সে তো আমার প্রতি কেয়ারিং। আসলে খালি চোখে যা দেখা যায় সবই কি সঠিক? তো অবশ্যই এরকম আপনি হয়তো দেখছেন নিয়মিত মেয়েরা প্রতারণার শিকার হচ্ছে, বাচ্চা কাচ্চা ফেলে আরেক ছেলের কাছে ভেগে যাচ্ছে, ওই ছেলে আবার তাকে প্রতারণা করে ভেগে যাচ্ছে, ওই মেয়ে যে অনশন করতেছে, আবার কেউ সুইসাইড করতেছে, এভেলেবেল ঘটনা হচ্ছে। তো আমাদের এই যেখানে মিডিয়াতে অল টাইম দেখাচ্ছে যে এগুলো বেশি হচ্ছে, মেয়েরা সুইসাইড করতেছে, তাই এরকম ডিসিশন কেন নেব? কেন একটা পুরুষের জন্য সুইসাইড করবেন? আপনার নিজের ক্যাপাসিটি আছে, ক্যাপাবিলিটি আছে, ইউ মে গো অ্যাহেড, এগিয়ে যান। জীবনে একজন যদি না আসে, অবশ্যই সে আপনার জন্য বেটার ছিল না, এই জন্য সে চলে গেছে। এবং আমি মনে করি আল্লাহ যখন যেটা করে ভালোর জন্য করে। নিজের জীবনকে অবমূল্যায়ন করবেন না, নিজের জীবনের প্রতি সবাই সচেতন হন। এই পৃথিবীতে আসছেন, একদিন চলে যেতে হবে, সেটা সৃষ্টিকর্তার নিয়ম অনুসারে। আমাদের জীবন নেওয়ার অধিকার আমাদের কারণেই। তো এমন কোনো কাজ করবেন না যে কাজে আমাদের ইহকাল পরকাল সবকিছুই নষ্ট হয়। এই যে আরেকটা কথা, যে আপনার এই যে একটা মেয়ে বিয়ে করে 4টা বছর 5 বছর একটা প্রবাসী জন দেশের বাইরে চলে, 4টা বছর একটা মেয়ে কি হাজবেন্ড ছাড়া থাকে কি সম্ভব? তখন এই ক্ষেত্রে অবশ্যই কষ্ট করে। আপনি নরমালি চিন্তা করেন, হাজবেন্ডেরও কষ্ট হচ্ছে, সে কি কষ্ট পাচ্ছে না? সে বাইরে সার্ভাইভ করতেছে তার বউ বাচ্চার জন্য। এখানে কিছু মানবিক বিষয় আছে। একটা হাজবেন্ড তার ওয়াইফ ফেলে বিদেশে যাচ্ছে, পরিবার, বিয়ে হয়েছে 1 মাস, আমি 1 মাস হলো বিয়ে করছি, বিয়ে করার পরে 1 মাসের মাথায় আমি চলে গেলাম, তাহলে বউ কি পেলো?
হ্যাঁ এখানে আপনার ঠিক কিন্তু আছে। আসার পর তারপর দেখা গেল উনি 1 মাসে থেকে একজন প্রেগনেন্ট হতে পারে না, না, অনেক definitely। লং টাইম লাগে। হ্যাঁ। সেই জিনিসটা আপনি একটা ভাববেন, আসার পরে দেশের বাইরে থেকে যখন উনি 4 বছর 5 বছর আসার পরে দেখে বউ চলে গেছে আরেকজনের সাথে, কনফার্ম চলে গেছে আরেকজনের সাথে, সেই বউটা পায় না, আবার দুজিও থাকে, তো বাচ্চাটা কার? জিনিসটা এরকম কিন্তু এরকম ন্যাচারালি বেশি। এগুলো অ্যাভেলেবল হয়ে যাচ্ছে, এগুলো ওপেনলি ফেসবুকে হচ্ছে, অনেক সময় দেখা যায় ঘরের ভিতরে একসাথে ধরা হচ্ছে, এগুলো অ্যাভেলেবল ঘটনা হচ্ছে। তো আলটিমেটলি আমার সেই পুরুষদের প্রতি কষ্ট আছে, সেটা হচ্ছে তারাও তো কষ্ট করার জন্য, পরিবারের জন্য একটা নতুন বউ রেখে চলে যাচ্ছে, কিন্তু ওই মেয়েটাকেও বুঝতে হবে সে কেন যাচ্ছে। মানবিক কিছু বিবেক বলে কিছু কথা আছে। পৃথিবীর সবচেয়ে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক। আবেগ দিয়ে জীবন চলে না, আবেগ সাময়িক কিন্তু বিবেক আজীবনের। আপনার মনুষ্যত্ব বিবেক যদি নষ্ট হয়ে যায়, কোনো ক্ষেত্রে নিজেকে স্টেবল করতে পারবেন না। এই মেয়েটা যদি চিন্তা করে আমার হাজবেন্ড আজকে আমাকে ফেলে, একটা নতুন বউ ফেলে সে বিদেশে গিয়েছে, কেন গিয়েছে? আপনার ভবিষ্যতের জন্য, আপনার সংসারের জন্য। সো আপনাকে অবশ্যই তার এই কম্প্রোমাইজ অ্যান্ড স্যাক্রিফাইস মেনে নিতে হবে, কারণ আপনার ভবিষ্যৎ তার হাতে। আল্লাহ নির্ধারণ করেছে, এই জন্য সে গিয়েছে। সে আপনার স্বামী আবার যখন রিটার্ন আসবে তার জন্য অপেক্ষা করতে হবে। এখন আপনার স্বামী নাই বিধে আপনি অন্যরকম একটা ডিসিশনে যাবেন, পরকে লিখতে হবে, নো নিড। কেন? যেটা হওয়ার সেটা আপনার জন্য নির্ধারণ করেই আল্লাহ পাঠিয়েছেন, তো ওটা নিয়ে হ্যাপি থাকতে চেষ্টা করতে হবে। আমরা শেষ প্রশ্ন, আপনার কিছু নাটকের ডায়লগ দিয়ে শেষ করব, প্লিজ কয়েকটা নাটকের ডায়লগ বলুন। আজকে নাটকে আমার হাজবেন্ডের সাথে যে হ্যাসেলটা আমার আছে, সেটা হচ্ছে সে একটা মামলা নিয়ে খুব ঝামেলায় পড়ে। তো ঝামেলা শেষে আমি তাকে জিজ্ঞেস করি কি, সে আমাকে বলে হয়তো বা এই ঝামেলার কারণে আমার চাকরিটা থাকবে না। তাই আমি বললাম, চাকরি থাকবে না মানে? তোমার কি রিটায়ার্ডের বয়স হয়েছে নাকি? চাকরি থাকবে না কেন? তো তুমি ঘুষ টুস খাও নাকি? আমার তো মনে হয় তুমি ঘুষ খাও। না হলে ঠিকই এই ঘুষের টাকা দিয়ে পরনারে নিয়ে ঠিকই মৌজ মাস্তি করতেছো, নাহলে বাসা ভাড়া করে বউ রেখেছো। তো ক্যারেক্টারটা আসলে প্রেজেন্টেশনটাই আমাদের এরকম। সে আমার সহপাঠী তারিক স্বপন, তার সাথে খুব মজার একটা ক্যারেক্টার আমি বিলং করেছি, সেটা অবশ্যই নাটকে আপনারা দেখবেন। এমন তো কিছু নাটকে হয় নাই যে আপনার হাজবেন্ড ছেড়ে পুলিশ কমিশনারের কাছে যে চলে গেছেন? হাজবেন্ড ওয়াইফের বন্ডিংটা অনেক বড় একটা ব্যাপার। না, ওইটা ছেড়েই আপনার পুলিশ কমিশনার আপনার বাসায় গেল, এখন আপনার হাজবেন্ড বললো যে আচ্ছা ঠিক আছে, দাওয়াত দিছে, আমার স্যারে দাওয়াত দিছে বাসায়, এখন পুলিশ কমিশনার আপনাকে যে পছন্দ করে বসে থাকে, তো থাকতেই পারে, ঠিক আছে, তো আমার ক্ষেত্রে আমি কি করব? পছন্দ করতেই পারে। তো তাই বলে কি আমার জামাই ছেড়ে আমি ওই বেটার কাছে যেতে হবে? কেন যেতে হবে? আমার এত সুন্দর একটা কিউট জামাই দিয়েছে, তাকে নিয়ে তো আমি হ্যাপি আছি। তো আমার পুলিশ কমিশনারের কাছে গেলে আমি এক্সট্রা কি পাচ্ছি? সে তো এমন না যে প্রতিবন্ধী বিকলাঙ্গ সে আমাকে কিছু প্রোভাইড করতে পারতেছে না, আমি সকল দিক থেকে তার কাছে যাবো। এমন তো হতে পারে আপনার হাজবেন্ডের থেকে পুলিশ কমিশনারটা অনেক স্মার্ট। হ্যাঁ, হতে পারে। এই পৃথিবীতে আমার হাজবেন্ডের থেকে অনেক পুরুষ অনেক সুন্দর স্মার্ট, কিন্তু আমার তো তার সাথে নির্ধারণ করা যে আছে তাকে নিয়ে সুখী হতে চেষ্টা করতে হবে। ওকে, থ্যাংক ইউ। নাটকের নামটা বলে দেন জাস্ট। আজকে আমাদের শামসুল আলম প্রযোজিত এবং আব্দুল্লাহ আল মামুন পরিচালিত এবং তুর্কি হাসান উনি স্ক্রিপ্ট রাইটার, আমাদের বিজ্ঞ। আজকে নাটকের নাম হচ্ছে গার্লফ্রেন্ডের বাইক। সবাইকে দেখার